মুহূর্তে আমরা মহাবোধি সোসাইটি হল পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন সমস্ত চালু হয়ে গিয়েছে মিটিং, আমাদের দেরি হয়ে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই কারণে নাম, জেলার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার প্যাকেট চলে এসছে। আপনারা সবাই জানেন এখানে আমি এই সময় করোনার সময় থেকে আমার লেখালেখির বাঁকে যে বাঁক বদল ঘটেছে, সেক্ষেত্রে আমার লেখালেখিতে বারবার প্রকৃতি ফিরে এসেছে, চাপা দেওয়া ইতিহাস, তথ্য, এগুলো বারবার করে ফিরে এসেছে। আপনারা সেসব বই পড়ছেন, পড়বেন, আলোচনা শুনছেন, ইউটিউব থেকে অনেকে এসেছে। কিন্তু সবার উপরে যেটা আমি মেনটেন করে চলেছি সেটা হলো কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক নয়, আপনি চাইলে নিতে পারেন, নাও পারেন। এখানে সবাই স্বাগত। এখানে এমন অনেক মানুষ আছেন, সহযোদ্ধা আছেন, যারা ভ্যাকসিন নেওয়ার পরে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা তখন সচেতন ছিলেন না, পরে যুক্ত হয়েছেন। তারা বলেন যে এখন আমরা বলে নিতাম বেশ। বা এমনও থাকতে পারেন যে তারা কোনো ভ্যাকসিন সম্পর্কে এখনো নিশ্চিত নন, তাদের মধ্যে সংশয় আছে, বা মনে করেন চাইল্ডহুড ভ্যাকসিন নেওয়া উচিত বা ইত্যাদি। যাই যেরকম চিন্তা ভাবনায় থাকুন, মোদ্দা ব্যাপার হচ্ছে এখানে আমরা যারা আছি তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, ভ্যাকসিনেশন, করোনা, বিভিন্ন বিষয়ে যে প্রচলিত মত ছিল, যে মূল স্রোতের মত ছিল, সেই মতকে আমরা গ্রহণ করি না। আমরা ভাবতে চাই, ভাবাতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে এটা সবাই কমন ফ্যাক্টর। যারা এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি এই মূল স্রোতের প্রোপাগান্ডা থেকে, প্রচার থেকে, তারা অন্তত এই ব্যাপারে কিভাবে ওরা কি কায়দাটা নিয়েছে যাতে করে আপনারা আরটিআই এর উপর নির্ভর করেও এগোতে না পারেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে প্রথমে বলবো। এবার চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এতদিন কি ছিল? আমরা তো মাননা করবেন, আমরা তো সবাই ভদ্রলোক, তাই না? ভদ্রলোক আমরা সবসময় লিঙ্ক চাই, তথ্য চাই, আরটিআই চাই, এভাবেই আমরা এগিয়েছি। আপনারা কি করেছেন? যখন কোনো স্বাস্থ্যকর্মী বলুন বা স্বাস্থ্য অধিকর্তা বলুন আপনাদেরকে চাপ দিয়েছে ভ্যাকসিনের জন্য, শিশু ভ্যাকসিনের কথা বলছি, বা করোনা ভ্যাকসিনের জন্য যখনই চাপ দিয়েছে, যে কোনো ভ্যাকসিনের জন্য, তখন কি করেছেন আপনারা? কথা বলেছেন, যদি মানতে রাজি না হয় তখন আরটিআই করেছিল। আমরা বলেছিলাম সবাই মিলে ও উদ্যোগী। তো এই শিশুটি একটিও ভ্যাকসিন ওর শরীরে নেই। একটি ভ্যাকসিন ওর শরীরে নেই। শিশুটি বেঁচে আছে, সুস্থ শরীরে বেঁচে আছে। তো আমাদের বাবা মারাও তাই, রামমোহন রায়েরও ভ্যাকসিন ছিল না, বিদ্যাসাগরেরও ভ্যাকসিন ছিল না, কেউ অসময় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর ভ্যাকসিন ছাড়া মহাপুরুষ হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। এমনকি বিল গেটস যখন ছোটবেলায়, তখন তার ভ্যাকসিন ছিল না। বিল গেটস তিনি ভ্যাকসিন ভ্রমণ করছেন, ব্যবসা করছেন, বিলিয়ন ভ্যালিডিটি হয়নি। এটা 2023 সালে 13 এপ্রিলের আরটিআই এর উত্তর, মানে উত্তরটা এসেছে। প্রশ্নটা কি ছিল? খুব সহজ করে বলছি, জন্মের সময় যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিন গুলো কি বাধ্যতামূলক? আমি একটু ইন্টারন্যাশনাল বলতে চাইছি, শুধু একা বলবো এমন নয়। এখন হাত তুলে দাঁড়ান দেখে অভিষেক সুজানি, ও পিতা হয়েছে, জন্মের সময় প্রথমে কোন ভ্যাকসিন গুলো বুঝে দেওয়া হয়, মানে দেওয়া হয়? হাত তুলে বলুন, আপনি জানেন? আচ্ছা বলুন। এমএমআর জন্মের সময় দেয়, তিনটে বল। আচ্ছা বলো, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই টিমে দেওয়া হয় জন্মের পর বা সঙ্গে সঙ্গে, এবং যারা মারা যাচ্ছে তারা বিসিজি নিয়েই গেছে, তাহলে আটকাতে পারলো পারলো না। বরং আগে এত টিবি হতো না মানুষের, এখন আবার মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বেড়ে গেছে। অর্থাৎ বিসিজি ভ্যাকসিন দিয়ে টিবিটা আটকানো যায়নি, যক্ষ্মাটা আটকানো যায়নি, সেটা প্রমাণিত। প্রতিদিন আমাদের দেশে গড়ে ১,৫০০ করে মানুষ যক্ষ্মার শিকার হচ্ছেন এবং তারা মারা যাচ্ছেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি যদি মৃত্যু বলা হয় কোন একটা সিঙ্গল ডিজিজে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, সেটা হচ্ছে যক্ষ্মা। তাহলে কি লাভ হলো? যাই হোক, সেটা আপনারা জানেন, আমি আলোচনায় যাচ্ছি না। তো এবারে সেই আরটিআইটা তার কি উত্তর এসেছে আমি পড়ে শোনাই। তারপরে প্যান্ডেমিক ট্রিটি পরে যে রিসেন্ট আরটিআই, সেখানে কি বলা হচ্ছে সেটা পড়ে শোনাও, তাহলে বুঝতে পারবেন কি খেলায় ওটা। আরটিআই এর রেফারেন্স নাম্বারটা মানে সব বলা আছে, দরকার নেই। 2 নম্বরটা পড়ি। In this regard, it is informed that vaccination is voluntary. However, it is social responsibility of every citizen to get vaccinated against the vaccine preventable diseases. কি বুঝলেন? অর্থাৎ পরিষ্কার জানিয়ে দিল এখানে ভ্যাকসিনেশন ভলান্টারি, বাধ্যতামূলক নয়, মানে ভলান্টারি। পাশাপাশি এটা বলা হচ্ছে কি কিছুটা এইখানে যে প্রশ্নগুলো রয়েছে, কিন্তু উত্তর দেখুন একটাই এসছে এদিকে, উত্তর একটাই এসেছে। এটা লেটেস্ট আর্টিকেল, প্যান্ডেমিকের পরে আর্টিকেল এরকম। তাহলে এই দিকটা উত্তর আমি পড়ে শোনাচ্ছি কি বলছে দেখুন। BCG vaccine laboratory is only involved in manufacture and supply of BCG vaccine in universal immunization program. As the information sought comes under the policy decision of Government of India, no information is available with BCG ভ্যাকসিনের কেউ জানতে চায়নি কে বানাচ্ছে, কারা বানাচ্ছে। শুধু পরিষ্কার ভাবে বলা ছিল যে এই ভ্যাকসিন গুলো, এই যে আর দিস থ্রি ভ্যাকসিনস, বিসিজি, হেপাটাইটিস বি1, ওরাল পোলিও ভ্যাকসিন ম্যান্ডেটরি ফর এ নিউবর্ন বেবি, এটাই প্রশ্ন ছিল। তার উত্তরে কি বিসিজির ইতিহাস বলতে শুরু করে দিল যে বিসিজি ল্যাবরেটরি তো ভ্যাকসিন দেয় না, ওরা ভ্যাকসিন সাপ্লাই করে। বুঝুন তাহলে বিসিজি ল্যাবরেটরির ব্যাপারে আমরা কি জানতে চেয়েছি এখানে? চাইনি। বেশ, তারপরে মূল যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে কি বলছে যে এটা তো আমরা বলতে পারবো না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। অথচ কাকে আমরা আটকে এটা করছি? মিনিস্ট্রি অফ হোম অর্ডার দেখান, যেটাতে বলা আছে এই ভ্যাকসিন নিতেই হবে, সিলমোহর সহ। গভর্নমেন্ট ইন্ডিয়ার কোনো ডকুমেন্ট দেখান, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডকুমেন্ট দেখান, তারপরে এনে বলটা পুরোপুরি ওদের কোর্টে ফেলে দেবেন, আরো সহজ হয়ে গেল। ওরা আমাদের জন্য লড়াইটা যত কঠিন করবে, আমরা ঠিক সহজ রাস্তা একটা বের করে দেবই। ওরা কোন দিকে যাবে? উত্তর দেবে না। এখন উত্তরটা ওদের ওইখানে দিতে হবে। স্বাস্থ্যকর্মীকে বলতে হবে আপনি অর্ডারটা নিয়ে আসুন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অর্ডারটা নিয়ে আসুন, অর্ডারটা, তারপরে আমি দেখি কি বলা যায়। অফিসিয়াল কথা এটা সিম্পল, আর বাকি তো আমি নেবো না, আমি দেখি পরিযোগ করেন, এটা মাথায় রাখবেন। সবাইকে বলছি, এটা কিন্তু ডেঙ্গু ভ্যাকসিনের আসছে বলে এই কাণ্ডটা ওরা করে রেখেছে। তাই এই কারণে যারা পরে আসছে প্রত্যেকে কিন্তু ওই খাতাটি এগিয়ে দেওয়া হোক, যারা তাদের নাম, জেলার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করতে পারবেন, কারণ আগামীতে এই সমস্যাগুলো আরো বাড়বে।
সেই খাতাটা কি কাজ মিটে গেছে? খাতাটা কার কাছে? চলছে তো কাজ? হ্যাঁ, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন যাতে সবাই সই করতে পারে, কেউ যেন মিস না হয়, এবং প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার যেন আমরা পেয়ে যাই, তারা যেন বিপদ করেছি। তাই মানবতার ডেফিনেশন ভিন্ন ভিন্ন। আপনি এখানেও জিজ্ঞাসা করে দেখবেন মানবতা বলতে সে কি বোঝে। সেখানে অনেকে ধর্মের কথা বলবে, অনেকে বলবে না, অনেক রকমের ব্যাপার আছে। মানবতার ডেফিনেশন এক কথায় পাওয়া যায় না, এই নিয়েও আমাদের খালি কি রয়েছে। তাহলে প্রকৃতি বিবেচ্য নয়। তাহলে প্রকৃতি কি বার্তা দিয়েছে প্রথম থেকে? সক্রেটিসের মাধ্যমে যেসব মানুষকে আমরা মহাপুরুষ হিসেবে দেখি, সেলিব্রিটি নয়, সেলিব্রিটি আর মহাপুরুষ এক বিষয় নয়, সেটা আপনারা জানেন। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, আমাদের যাজ্ঞবল্ক্য, আমাদের কপিল মুনি, আদিতে ফিরে যেতে হবে, শেকড়ে ফিরে যেতে হবে। শেকড়ে ফেরত নইলে শিকার হয়ে যাবেন। সেখানেই আমি ফিরে যাওয়ার কথা বলছি। অনেক বাড়ানো হবে, খেলা শুরু হয়ে গেছে। চাকরি বাকরির ছাড়ার কথা আমি বহু আগে বলেছিলাম, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মিশিয়ে নেবেন শুরু, বহু আগে এগুলো বলেছি, বহু আগে লকডাউনের সময় বলেছি। সবই মিলে যাচ্ছে, মিলবেই। তো তাই না, এরপরে আপনারা বাড়িতে টবে গাছ লাগান, ঔষধি গাছ লাগান, ঘৃতকুমারী লাগান, তুলসী লাগান, জায়গা থাকলে নিম গাছ লাগান, প্রকৃতি থেকে নিরাময় খুঁজুন, নইলে কিন্তু টিকতে পারবেন না। এটা সবাইকে আহ্বান করছি, এটা শুরু করুন, প্রকৃতির কাছে ফিরুন। আর যারা গ্রামে থাকেন, মাটির উপর দিয়ে হাঁটুন, তাহলে আপনাদের শরীরে, আপনি যত প্রকৃতির কাছে ফিরে যাবেন, আপনাদের শরীরে না জেনে না বুঝে যা প্রবেশ করিয়েছেন, সেটা কিন্তু ডিটক্স হয়ে যাবে। এ নিয়ে আমার ইউটিউব ভিডিও রয়েছে। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আমি তখনই বলেছি সেখানে থামবে না, ও মানসিকভাবে প্রস্তুত। ও যখন আমার সঙ্গে যোগাযোগ হয়, তখন অলরেডি দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তো তারপরে ও প্রাকৃতিক পন্থা যেভাবে ফলো করে, অটোপ্যাথি ফলো তুমি, ও অটোপ্যাথি করে, এটা আমরা করেন, এবং তাদেরকে দিয়ে তো মগজ ধোলাই করানো হয়। এগুলো উপলব্ধি করতে পারছো না এখন? এখন উপলব্ধি করে। তারপরে ও প্রাকৃতিক পন্থায় ফিরে এসছে। শোনা যাচ্ছে কিনা? হ্যালো, শোনা যাচ্ছে? বাড়িতে কি লবণ ব্যবহার করো? বাড়িতে আমি ওই এখন বিট লবণে বড় বড় যে ডালা হয়, হ্যাঁ, সেগুলোকে শিলনোড়ায় ভেঙে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পুরোটাই। এটাই আমরা ব্যবহার করি। সন্ধ্যা লবণ করছো তো? যাই হোক, বিট লবণ সন্ধ্যা। তুমি আগে কি লবণ ব্যবহার করতে? আগে ওই টাটা সল্ট ব্যবহার করতাম, কিন্তু উত্তর পেয়ে গেছি। কিন্তু সবাই তাই করে, ওটা কোনো বিষয় নেই। ঠিক আছে, তুমি কি চিনি খাচ্ছ এখন বাড়িতে? না, চিনি কমিয়ে দিয়েছি, প্রায় একদম বলতে না বললেই চলে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর পরবর্তীকালে আমি তোমাকে ডেকে যাবো। হ্যাঁ, এসো তুমি না। আচ্ছা, এবারে আমি মূল বক্তব্যের আমি বলেছি এখানে কিভাবে আর ওদিকে ধরে ওটা হয়ে গেল। আমাদের এখন ব্রেক টাইম চলছে, দেখতে পাচ্ছেন সমস্ত মনোভাব মানুষ যারা মূল স্রোতের বিরুদ্ধে, তারা এখানে উপস্থিত হয়েছেন। তো একটু পরে আমি বক্তব্য দিতে পারি, দেখা যাক। সন্ধ্যা হয়ে গেল বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই যে মহাবোধি সোসাইটি হল, কলেজ স্ট্রিট। সুব্রত কালিয়াগঞ্জের বহুবার ওখানে সভা করেছি। কেমন হয়েছে ডিজাইনটা? খুব ভালো, দারুণ হয়েছে।
সেটা আমরাই করব। আমরা তো, রাষ্ট্র আমাদের তো স্বীকৃতি দেবে না, আমরাই আমাদেরকে ওদের চ্যালেঞ্জ, বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা আমাদের মধ্য থেকে বেছে নেব। এবং প্রতি বছর, এটা আমার স্বপ্ন, আমার অবর্তমানে অন্য কেউ এগিয়ে আসবে আমার বিশ্বাস। ওই দেবাশিস লাহান দিনকাশের কোনো দরকার নেই, এটা যেহেতু একটা পুঁজি নিতে সুবিধা হবে বলে করা। আমি সর্বদা 3 মাস আগে যখন এই অনুষ্ঠানটার আয়োজন করা হবে বলে আমাকে জানালেন, প্রস্তাব দিলেন যে তোমাদের কয়েকজনকে আমরা সম্মাননা দেব, আমি বললাম স্যার এটা কি প্রয়োজন আছে? আমরা কেমন কোনো কাজ করছি না। আমাদের একজন নাগরিকের যে দায়িত্ব, একটা মানুষের যে দায়িত্ব হওয়া উচিত, সেটাই আমরা করছি। তো সেটার জন্য স্পেশাল কোনো রকম রিকগনিশন, স্পেশাল রিকগনিশনের কোনো প্রয়োজন নেই। তখন উনি আমাকে ব্যাখ্যা দিলেন যে দেখো, নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, তুমি সেটা ভালো করে জানো, প্রতি মুহূর্তে আমি স্যারের কাছে থাকি, প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা বই পড়ি। তো উনি বললেন যে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা চ্যালেঞ্জ, ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কিসের বিরুদ্ধে? সেই জাতীয়তাবাদের বিরুদ্ধে, স্যার যেটা বারবার বলে থাকেন, সেই পুঁজিবাদীদের বিরুদ্ধে, যারা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করতে চাইছে, যারা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টকে কায়েম করতে চাইছে, তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ফার্মা লবি। এই পৃথিবীর বুকে যে ফার্মা লবিগুলো আছে, তারপরে ফার্মা লবি, তারা করতে চায় তারা আমাদেরকে। তো তাই অসুস্থ করাটা ওদের লক্ষ্য, আর সুস্থ থাকাটা আমাদের চ্যালেঞ্জ। আসলে আমার একটু পরিচয় দিতে চাই। দেবাশিস লাহান স্যার আমার কিন্তু একচুয়ালি টিচার। আমি কলকাতায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে এসএসসির জন্য কোচিং নিয়েছিলাম, 5-6 মতো পড়াশোনা করেছিলাম। তখন থেকে স্যারকে আমার, স্যারের প্রতি একটা অন্যরকম স্পেশাল একটা রেসপেক্ট আমার জন্মায়। তারপরে আমি এসএসসি কোয়ালিফাই করে 2008 সালে জয়েন করি। মুর্শিদাবাদে পোস্টিং ছিল, আমার বাড়ি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। তারপরে বেশ কয়েক বছর পরে হঠাৎ করে একটা এসএমএস দেখি আমি, যে স্যারের বই পাবলিশ হচ্ছে কলকাতা বই মেলায়। আমি তো ভাবছিলাম স্যার শুধু ওদের টিচারই, কিন্তু উনি যে লেখক আমি জানতাম না। আমরা সচেতন হতে শুরু করেছি এই করোনা কালে, করোনা প্যান্ডেমিকে, স্যার ভাষায় বলছি, করোনা প্যান্ডেমিক নয়, করোনা প্যান্ডেমিকে। তারপর থেকে আমরা কিন্তু আমাদের মস্তিষ্ক খুলতে শুরু করেছি। আর এই মস্তিষ্ক খোলাতে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, অনুপ্রাণিত করেছেন আমাদের সম্মানীয় দেবাশিস লাহান স্যার। সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্যার যে প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন, আপনার প্রত্যেকে সহযোদ্ধা নন, আপনার প্রত্যেকটা একটা করে যোদ্ধা, নাহলে এত দূর থেকে কষ্ট করে আসবেন না। আমরা যে যার লেভেলে যতটুকু সম্ভব, মানে উই মাস্ট ট্রাই আওয়ার লেভেল বেস্ট, আমাদের যতটুকু সম্ভব পথে ঘাটে, রাস্তায়, বাসে, ট্রেনে, যেখানে দেখা হয় আমি সেখানে জিজ্ঞেস করি মানুষকে, জানতে চাই সাইড এফেক্ট সম্পর্কে। কেউ অসুস্থ হলে বলি যে কটা ভ্যাকসিন নিয়েছেন, তখন বলে যে এটা নিয়েছি সেটা নিয়েছি, সেই সাইড এফেক্ট গুলো নিয়ে আলোচনা হয়, অনেকে সজাগ হন। আমি যেহেতু স্কুল টিচার, যখন ইমিউনো ভ্যাকসিনটা দেওয়া হয়, আমার সন্তানকে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে আমি ব্যাখ্যা দিয়েছিলাম এবং অ্যান্টিবায়োটিকের একটা পাওয়ার জন্য ডিমানিটাইজেশন ছিল, ক্যাশলেস এজেন্ডাকে প্রমোট করার একটা বড় পদক্ষেপ। তাই বড় বড় যে ডেমনস্ট্রেশন গুলো আছে, নোটের ক্ষেত্রে 500 টাকা 200 টাকা যখন এখনো এক্সিস্ট করে, আগামীতে তাও থাকবে না, তুলে নেবে ওরা, ছাপাবে না, যাতে করে আপনি ট্রানজাকশন ক্যাশে করতেই পারবেন না। কারণ আপনাকে যদি 10,000 টাকা 20,000 টাকা ট্রানজাকশন করতে হয়, আপনি কতগুলো 100 টাকার নোট নেবেন, কতগুলো 200 টাকার নোট নেবেন? 500 টাকা হলে অন্তত সুবিধা হয়, 2,000 টাকা পর মতো ছেড়ে দিন। তাই 500 টাকাটা ওরা রাখবেন আগামীতে, আমি নিশ্চিত এগুলো আগামী বিষয়। এবং তারপরে যেটা হবে, টাকার দাম যেভাবে কমছে,
এটা নিয়ে আমি পরবর্তী একটা বিশদ ভিডিও করবো, এখানে সুযোগ নেই। তাই উপস্থিত সহযোদ্ধা পাঠকদের বলি, যদিও আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তবু আপনারা আমার কাছের মানুষ। মিউচুয়াল ফান্ড বা সেভিংস অ্যাকাউন্ট যেখানেই বলুন, বেশি টাকা রাখবেন না। মিউচুয়াল ফান্ড যেমন চিট ফান্ডে প্রবলেম হয়েছে, আপনারা জানেন চিট ফান্ড দিয়ে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। পরবর্তী টার্গেট হতে পারে মিউচুয়াল ফান্ড, কারণ সেখানে পরিষ্কার করে লেখাই থাকে ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, লেখাই থাকে, ওরা লিখেই দিয়েছে, সেখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই জুডিশিয়াসলি ওয়াইজলি ইনভেস্ট করুন, বেশি ইনভেস্ট করবেন না। দেখেননি ডলার প্রতি 100 ছাড়িয়ে যাবে, তখন কি হবে? মার্কেট, শেয়ার মার্কেটের অবস্থা কি হবে কল্পনা করুন আস্তে আস্তে। আর শেয়ার মার্কেটের সঙ্গে মিউচুয়াল ফান্ডের যেই যোজনায় বলুন অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তো তাই সতর্ক থাকুন। তাহলে কি উপদেশ দেবো আমি? যাদের জমি আছে, বারবার বলেছি জমি ধরে রাখুন, সম্ভব হলে জমি কিনুন, টাকা না জমিয়ে 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে না রেখে, 10 লাখ টাকা সেভিংসে না রেখে, ফিক্সডে না রেখে গ্রামে গঞ্জে জমি কিনুন, ওটাই কিন্তু পায়ের তলার মাটি। আগামীতে সবকিছু ভেসে যাক, চলে যাক, কিন্তু সোনা দেখবেন, সোনার দাম কিভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে মানুষের বাইরে। আসলে বিভিন্ন গোল্ড লোনের নাম করে দেখবেন মানুষের হাত থেকে সোনাগুলো ওরা তুলে নিচ্ছে আস্তে আস্তে। গোল্ড লোন কেন? সাধারণ মানুষের হাতে থেকে সোনা ছিল এতদিন, সেগুলো আর থাকবে না। কতজন মানুষ টাকা শোধ করে আগামীতে চাকরি বাকরি চলে গেলে, ছাঁটাই হয়ে গেলে, তখন যে সোনাটা বন্ধক রেখেছেন, যে সোনাটা মানুষ বন্ধক রেখে লোন নিয়েছেন, লোন শোধ করতে না পারলে এই তো সোনাটা ওরা নিয়ে নিল, যথাস্থানে পৌঁছে যাবে। এটা হলো একটা মনোজ্ঞ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করছি, আপনারা মন দিয়ে শুনুন। আসলেন অনেকে রয়েছেন, তাই আপনারা এই বক্তব্য নির্ভর করবেন না সেভাবে, যা যেটুকু বলার বা যেটুকু পারফর্ম করা সেইটুকুই করবেন। হাতে পান্তর পিতামহ চলে যায়, তারপর পিতা, তারপর কাছে ডাকে জনমের চিতা। শৈশব চলে গেছে আর বহু আগে, এখন চেতনায় শুধু আমাকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে না। দুটোই চালিয়ে দিতে হবে আগের মতো, 2 ডোজ নেওয়ার পর। তবে সোশ্যাল ডিস্টেন্সিং না মানলেও চলবে তো? একদম ওটাও জরুরি, শুনুননি? ভ্যাকসিন নেওয়ার পর আমার নিশ্চয়ই আর করোনা হবে না। তাও বলা যাচ্ছে না, হতেই পারে নতুন ভ্যারিয়েন্ট এসে গেছে।
বলেন কি তাহলে ভ্যাকসিন নিয়ে কি লাভ? সে তো বলা যাবে না, তবে চাপ নেবেন না, এ তো বুস্টার ডোজ আসছে, মানে 2 ডোজের পর আবার আগে হ্যাঁ তেমনই আলাপ আলোচনা চলছে। যতবার নতুন নতুন স্টেইন বেরোবে ততবার বুস্টার ডোজ। তাতে কি কাজ হবে? বলো না, হবে না তো? তাও বলা যাচ্ছে না। তবে হাল ছাড়লে চলবে না, সব রকম না থাকে না থাকে বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইতে চাই। তো আমাদের মহাবোধি সোসাইটি হলে কাজ শেষ হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট যাব, এখন আমরা কলেজ স্ট্রিটে আছি, আর আমরা যাব এখন বিশ্ব বাংলা গেট। তো চলুন, অনেকজনের সাথে দেখা হলো মহাবোধি সোসাইটি হলে, অনেক জনের সাথে সাক্ষাৎ হলো, আমাদের মুর্শিদাবাদেরই আরও অনেকেই। তো দেখা হচ্ছে কিসের সময়, লড়াইয়ের সময়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভ্যাকসিনকে বাদ দিন। তো আমরা